ওকে, এখন পর্যন্ত সবাই জয়েন করে নাই। কাইন্ডলি গ্রুপে একটু সবাইকে বলেন জয়েন করার জন্য। কেউ একজন একটু ভলেন্টিয়ারি লিড নেন। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, এবার আমাকে একটু বলেন, একটা সিভিতে টোটাল কয়টা পার্ট আছে বলে আপনার মনে হয়? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? জি ভাইয়া, ভাই শোনা ক্লিয়ার। যাচ্ছে। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। সিভিতে কয়টা পার্ট বলেন তো? আমি একটু আপনাদেরকে। ভাইয়া, একজন জি। একজন কমেন্ট বক্সে কমেন্ট করছে যে সাউন্ড আসতেছে না কেন। আমাদের শোনা যাচ্ছে অবশ্য। ওকে। মেবি ওনার নেটের সমস্যা। সো তখন কথা বলতেছিলাম না তো, হয়তো উনি ভাবছে যে আমরা কথা বলতেছি, বাট উনি শুনতে পাচ্ছে না। না, এখন রিপ্লাই হ্যাঁ, দিছে এখন। এরকম। আচ্ছা। ওকে। বেসিক্যালি সিভির কয়টা পার্ট থাকে বলেন তো? ভাইয়া আপনি তো এখানে দিছেনই 8টা পার্ট। এক্স্যাক্টলি, সিভির টোটাল 8টা পার্ট থাকবে। সো প্রথমত টাইটেল পার্ট, তারপর কেরিয়ার সামারি, কেরিয়ার অবজেক্টিভ, এক্সপিরিয়েন্স, এডুকেশন, এডিশনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, দেন রেফারেন্স। সো এখন বলেন টাইটেল পার্ট বলতে আপনারা কোন পার্টটা বুঝেন? একদম উপরে উপরেই নাম এবং অ্যাড্রেস, কারেন্ট রাইট। অ্যাড্রেস। রাইট, আপনার ছবি, নাম, অ্যাড্রেস। ওকে, এটাই বেসিক্যালি হচ্ছে সিভির টাইটেল পার্ট। টাইটেল। তারপর তারপর কেরিয়ার সামারি, কেরিয়ার সামারি কোনটা? মানে বর্তমানে কোথায় জব করতেছে, তারপরে প্রিভিয়াসলি কোথায় কোথায় জব করছে এরকম। কাইন্ড অফ। আর কেরিয়ার অবজেক্টিভ? কেরিয়ার অবজেক্টিভটা হচ্ছে আহ, মানে কেরিয়ারটা কোন দিকে নিয়ে যেতে চাই, মানে এই কি আর কি তার উদ্দেশ্য, মানে কি স্পৃহা নিয়ে কাজ করে এরকম কিছু আর কি নাকি। ওকে। আর এক্সপিরিয়েন্স এডুকেশন পার্ট? এক্সপিরিয়েন্স তো হচ্ছে এই মানে ডিটেলস আর কি, কোথায় কোথায় জব করে, মানে কি কিরকম ডিউটিস, রেসপন্সিবিলিটিস এগুলা সহ আর কি এক্সপিরিয়েন্স। মানে যত প্রিভিয়াসলি যত জায়গায় জব করতো ওইটাই এক্সপিরিয়েন্স পার্টে, আর এডুকেশন পার্টে হচ্ছে গিয়ে পড়াশোনা কোথায়, মানে কি কি কোয়ালিফিকেশন এগুলা। ওকে, সো চলেন আবার আমরা হচ্ছে টাইটেল পার্টগুলো নিয়ে কথা বলি, হ্যাঁ? জি আচ্ছা। ওকে, এবার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে। এটা হ্যাঁ জাস্ট ভাইয়া ক্লিয়ার। এটা জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল। আমি আপনাদেরকে মানে একটা প্রপার সিভি ওপেন করব, আমার সিভি ওপেন করে আমি
কোন কোন পার্ট সেটা নিয়ে কথা বলবো। জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য, টাইটেল পার্টটাতে এটা আমি কিন্তু কথা বলতেছি সিভির কাস্টমাইজ সিভি নিয়ে, বিডি জবসের না। যেই সিভিটা আপনারা হচ্ছে ইমেল করে পাঠান বা যেই সিভিটা আপনারা হার্ড কপি প্রিন্ট দিয়ে সাবমিট করেন, এই সিভির কথা বলতেছি, হ্যাঁ। সো এটা জাস্ট একটা এক্সাম্পল। সিভির প্রথমে একদম সবার উপরে আপনারা অনেকে লিখেন রিজুমি অফ বা কারিকুলাম ভিটা অফ, এরকম কিছু থাকবে না। জাস্ট সিভিতে প্রথমে সবার উপরে থাকবে একদম বোল্ড করে ফন্ট সাইজ more than 18 আপনার নাম, ওকে। এখানে আপনার নিকনেম বা আপনার যেটা এনআইডি কার্ডের নাম না, সেই নাম দিবেন না। এক্স্যাক্টলি আপনার এনআইডি কার্ডের যেই নাম সেই নামটা দিবেন একদম বড় ফন্টে, more than 18 ফন্ট সাইজ, অবশ্যই বোল্ড হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার জাস্ট কারেন্ট অ্যাড্রেসটা, ডিটেলস অ্যাড্রেস লাগবে না, হাউস নাম্বার রোড নাম্বার লাগবে না, জাস্ট কোন এরিয়াতে আছেন। ফর এক্সাম্পল যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দেওয়া আছে যে কলা ঘুরুশকল রোড কক্সবাজার সদর, জাস্ট যেন ইন্টারভিউয়ার বা মানে এইচআর যেন বুঝতে পারে যে আপনি এই মুহূর্তে কোন এরিয়াতে আছেন। তারপরে আপনার ডেফিনেটলি আপনার ইমেল অ্যাড্রেস। ভাই আপনার সিভি তো দেখা যাচ্ছে না, সিভি কি আমি দেখতে পাচ্ছি না। আপনি স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি স্ক্রিনটাই দেখাচ্ছি, আমার সিভিটা আমি দেখাবো পরে। জাস্ট আপনাদেরকে আমি এখন মানে জাস্ট থিওরিটা বলে যাচ্ছি। থিওরি বলার পরে আমি যখন আমার সিভিতে নিয়ে যাব দেন আপনি ডিটেলস দেখতে পারবেন, হ্যাঁ। জাস্ট এখন হচ্ছে আপনাদের ব্রেইনটা ঢোকার জন্য যে কি কি বলতে চাচ্ছি, এটা হচ্ছে কমপ্লিট থিওরি। দেন আমি এক্সাম্পল দিব। সো প্রথমত হচ্ছে আপনার নামটা সবার উপরে, রিজুমি অফ বা কারিকুলাম ভিটা অফ এগুলো লেখা দরকার নাই। জাস্ট আপনার নাম বোল্ড, তারপরে আপনার থাকবে কারেন্ট লোকেশনটা কোথায় আপনি আছেন, চেষ্টা করবেন জাস্ট 2টা ওয়ার্ডে লেখার জন্য। 2টা ওয়ার্ড মিনস হচ্ছে আপনার এরিয়া এবং কোন ডিস্ট্রিক্টে আপনি আছেন, হ্যাঁ। যদি লেখেন উকিয়া কক্সবাজার এনাফ, টেকনাফ কক্সবাজার এনাফ, আমরা বুঝবো যে আপনি জি টেকনাফে আছেন। এখানে আপনার অনেকেই ডিটেলস অ্যাড্রেস লিখে রাখে, প্রেজেন্ট অ্যাড্রেস কোনো দরকার নাই, কারণ আমি তো ভাই আপনার বাসায় বা এইচআর আপনার বাসায় কুরিয়ার পাঠাবে না, তাই না? আর কুরিয়ারওয়ালাকেও এটুকু জি অ্যাড্রেস দিয়ে তারা আপনাকে ফোন দিয়ে অ্যাড্রেস নিয়ে তারপর বাসায় দিয়ে যায়। সো ডিটেলস অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন আপনার ইমেল অ্যাড্রেস, ডেফিনেটলি সিভিতে আপনার ইমেল অ্যাড্রেসটা হতে হবে আপনার নামে। যদি মনে হয় যে না ভাই আমার নাম তো পৃথিবীতে আরো অনেক আছে, আমার নামে পাচ্ছি না আমি, তখন আপনি আপনার নামের পাশে হয়তো বা একটা বা 2টা ডিজিট আপনি অ্যাড করতে পারেন, অথবা নামের মাঝখানে একটা ডট ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে নামটা আপনার ইউনিক হবে। তারপর আপনার ফোন নাম্বার, ডেফিনেটলি এই জায়গায় সবাই ভুল করেন, আপনার অনেকেই 2টা 3টা করে ফোন নাম্বার দেন। একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার আপনাকে পাওয়া যাবে। ইন কেস যদি কারো মনে হয় যে না আমি ক্যাম্পে কাজ করি, হ্যাঁ, আমাকে অনেক সময় নাও পাওয়া যেতে পারে, আমার জিপি নাম্বারটা হচ্ছে মেইন নাম্বার, বা ক্যাম্পে কাজ করার কারণে বা এই এরিয়াতে কাজ করার কারণে আমার রবি নাম্বার আছে, 2টা আপনি দিতে পারবেন, অসুবিধা কিছু নাই। বাট একটা দেওয়াটাই হচ্ছে বেস্ট। কেন একটা দেওয়া বেস্ট? কারণ আমরা যখন আপনার সিভি থেকে দেখে কল দেওয়ার চেষ্টা করব, 2টা নাম্বার দেখলে আমরা কনফিউজ হয়ে যাবো যে আমরা কোন নাম্বারে কল দিব। কারণ আমাদের কাছে আমি বলতেছি এইচআর, তাদের কাছে এত সময় নাই যে আপনার 2টা বা 3টা নাম্বার ট্রাই করবে। একটা নাম্বার দিবেন, এটা হচ্ছে বেস্ট স্ট্যান্ডার্ড। তারপর যদি কারো ওয়েবসাইট অ্যাড্রেস থাকে পার্সোনাল, সেই ওয়েবসাইট অ্যাড্রেস আপনার অ্যাড করতে পারবেন। যদি আপনারা চান লিঙ্কডইন প্রোফাইল দেওয়ার জন্য, সেটা আপনি অ্যাড করতে পারবেন, বাট এগুলো হচ্ছে ম্যান্ডেটরি না, এগুলো হচ্ছে এডিশনাল। চাইলে থাকলে আপনি অ্যাড করতে পারেন, বাট যদি লিঙ্কডইন প্রোফাইলটা কমপ্লিট থাকে বা স্ট্রং প্রোফাইল থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন, আদারওয়াইজ অ্যাড করার প্রয়োজন নাই। কারণ এতটুকু জাস্ট, এটা হচ্ছে আর হচ্ছে ছবি। এবার যদি ছবি নিয়ে কথা বলি, একজন ভাই বলতেছিলেন ছবি মনে হয় হয়তো ইম্পর্টেন্ট না। ভাই, আমরা যখন একটা পজিশনের জন্য অনেকগুলো সিভি রিসিভ করি, more than 1500 তো প্লাস ডেফিনেটলি প্রত্যেকটা পজিশনের জন্য। সো যখন কোনো ছবি অ্যাট্রাকটিভ আমরা পাই, অ্যাটলিস্ট এই ছবির দিকে তাকায় হইলেও কিন্তু আমরা সিভিটা পড়ি। কারণ একটা কথা বাংলায় বলা আছে, জাগে দর্শনদারি, তারপর দর্শন তার গুণ বিচারি। এক্স্যাক্টলি। সো অ্যাজ এ হিউম্যান এটা কিন্তু খুবই নর্মাল একটা নেচার যে আপনার ছবি দেখে যদি কারো ভালো লাগে, তখন কিন্তু আপনার ছবি সিভিটা দেখতে ইচ্ছা করে। কারণ আমি গতবার বলছিলাম যে একটা সিভি, যারা একজন প্রফেশনাল এইচআর প্রফেশনাল, যারা এইচআর কাজ করলেই যে প্রফেশনাল হবে দ্যাট ডাজন্ট মিন। একজন এইচআর প্রফেশনালের কাছে 3 থেকে 5 সেকেন্ড সময় লাগে থাকে আপনার সিভিটাকে, মানে 3 সেকেন্ড সময় এর মধ্যে যদি আপনার সিভিটাকে যদি সে অ্যাট্রাকটিভ মনে হয় বা তার কাছে যদি ক্যাচি মনে হয়, ভালো লাগে, তাহলে কিন্তু সে আপনার সিভিটা পড়বে। আদারওয়াইজ কিন্তু সে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে বা ডিলিট করে দিবে। ওকে। সো সিভিতে জি ছবিটা থাকতে হবে মোস্ট রিসেন্ট,
সিবির ছবিতে সানগ্লাস আইএস ভাইয়ের মতো ইউজ করা যাবে না। হ্যাঁ, আইএস ভাই সানগ্লাস ইউজ না, এখন করতে পারবেন, এখন আপনি ক্লাস করতেছেন, কিন্তু সিবিতে দেওয়ার সময় আপনি সানগ্লাস পরে ছবি দিবেন না। যেমন পাসপোর্ট বা এনআইডি কার্ডে কিন্তু কারো সানগ্লাস বা গ্লাস কেউ ইউজ করতে পারে না। সো সেম, সিবিতে যখন ছবি দিবেন, ডেফিনেটলি পাসপোর্ট সাইজ ছবি ইউজ করতে পারেন, নো প্রবলেম, এটা চলবে। কিন্তু আপনি যদি চান যে প্রোফাইল পিকচার অ্যাড করবেন, একটা প্রোফাইল পিকচারের কিছু ফরম্যাট আছে, কিছু টেমপ্লেট আছে। সো আপনি চাইলে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন, যেখানে নিচে একটা ছোট্ট ছবি দেওয়া আছে, হয়তো আমার ছবিটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। সো প্রোফাইল পিকচারের ছবিগুলো যদি আপনি মানে যারা ভালো স্টুডিও সেখানে গেলে একটা প্রোফাইল পিকচার তুলে দিবে, আপনি গুগলে সার্চ দিলেও পাবেন যে প্রোফাইল পিকচার কেমন হয়। সো যারা এক্সপিরিয়েন্স মোটামুটি, যারা হচ্ছে কেরিয়ারের একটা মিড লেভেলে আছেন, সো আপনারা আপনাদের সিভিতে এরকম একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। ইভেন আপনারা দেখবেন বড় বড় কোম্পানির বোর্ড অফ ট্রাস্টি, বিভিন্ন ব্যাংক বলেন বা বিভিন্ন বড় বড় কোম্পানির বোর্ড অফ ট্রাস্টি, ওরা কিন্তু হচ্ছে আপনার অর্গানাইজেশনের ওয়েবসাইটে তারা কিন্তু তাদের প্রোফাইল পিকচার অ্যাড করে। কেউ কি খেয়াল করছেন? জি। সো টাইটেল পার্টটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? টাইটেল পার্টটা ভাইয়া, এটা লেফটে থাকবে লেখাগুলো নাকি রাইটে থাকবে? একদম ছবিটা তো মাঝখানে রাইট। থাকবে, একদম মাঝখানে থাকবে। আচ্ছা, আগে যে একটা এই মুরাদ ভাইয়ের সিভিটা দেখছিলাম, ওইটা লেফটে ছিল ওনার মানে দিতে পারবেন, টাইটেলটা। ফরম্যাটিং দিতে পারবেন, যদি এটা অ্যাট্রাকটিভ হয় দিতে পারবেন। লেফট রাইট কোনো আইন নাই, কোনো রুলস নাই, কিন্তু যদি জি লেফটে দিলে আপনার সিভিটা সুন্দর দেখা যায় দিতে পারবেন। যেমন আমারটা হচ্ছে মিডলে, এবং মোস্ট অফ দ্য জায়গায় জি। মিডলই থাকে। হ্যাঁ, শুধু মিঠুন ভাই শুধু আচ্ছা কথা আচ্ছা। বলতেছেন, বাকিরা কিন্তু কোনো কথা বলতেছেন না। ইভেন কাউকে দেখতেও পাচ্ছেন, শুধুমাত্র দুইজনের ভিডিওটাই অন, আর কাউকে দেখতে পাচ্ছি না। বাকিরা কি শুনতে পাচ্ছেন? হয় তারা সবকিছুই জানেন, বুঝেন, বুঝতেছেন, অথবা তারা কিছুই বুঝতেছেন না। আচ্ছা ভাইয়া, ভাইয়া মিঠুন ভাইয়ের সাথে আমাদের কোশ্চেন গুলো অনেকটা মিলে, তো সেই জন্য আর কি। তারপরেও আপনারা একটু মানে সবাই একটু রেসপন্স করলে যেটা হয় কি, যে না, আমি আমি ভাববো যে সবাই হ্যাঁ আমার ভাইয়া সাথে শুনতে আছেন। পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা নেমটা হচ্ছে কি একটু বোল্ড করে সাইজটা একটু ফন্টটা একটু বড় করব। সেটাই দেন তো আমরা বলছি। আদার যে লেখাগুলো আছে, অ্যাড্রেস এন্ড নেম, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, আদার যে ফরম্যাট গুলো, এগুলোকে একটু ছোট করব না ওটা ওই এইগুলা সাইজেই রাখবো? সবই হচ্ছে 12 ফন্টের না, সবগুলাই 12 ফন্ট থাকবে। শুধুমাত্র নামটা বোল্ড করবেন, আমি দেখাবো আপনার, আমি আপনাকে আমার সিভিটা ওপেন করে দেখাবো, তখন আবার ডিটেলস নিয়ে কথা বলবো, ওকে? শিওর সো শিওর 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 শিওর। টাইটেল পার্টের পরে এই যে দেখছেন এখানে বড় হাতের, তারপরে কি ছোট্ট, বাকিগুলো হচ্ছে ফন্ট সাইজ একদম 12। হ্যাঁ, 12। রাইট রাইট। না ওই যে জানা থাকলো জিজ্ঞেস করতে বলছেন না, এই জন্য করতেছে। এই যে এখানে অলরেডি এখানে লেখা আছে, যে কথাগুলো আমি বলছি এই জিনিসগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, আপনার জাস্ট অ্যাভয়েড করবেন, আপনার হচ্ছে কোনো নিক নেম টিক নেম কোনো কিছু দিবেন না, এক্স্যাক্টলি যেভাবে এনআইডি কার্ডে আছে, যেটা আমরা প্রতিনিয়ত সাফার করি। মানে আমরা সিভি থেকে অফার লেটার তৈরি করি, তারপরে দেখি আপনার তার অফার লেটারের সাথে বা কন্ট্রাক্ট পেপারের সাথে তার এনআইডি কার্ডের মিল নাই। সো এটা আমরা সবচেয়ে বেশি সাফার করি, মানে 90% ক্ষেত্রেই। মানে 10% পাবলিক আছে যাদের নাম আর এনআইডি কার্ডের নাম বা সব নাম ঠিক আছে, আর বাকিদের হয় এমডি আছে বা এমডি নাই, মানে নাম কোনোভাবেই কারেক্ট আমরা পাই না 90% টাইমস। সো অ্যাকুরেট যেই নাম আপনার অ্যাকর্ডিং টু এনআইডি কার্ড সেই নামই দিবেন। আচ্ছা, এবার আসি কেরিয়ার সামারি। কেরিয়ার সামারিটা বিশেষ করে যারা ফ্রেশার বা যাদের একটা এক্সপিরিয়েন্স, তাদের কিন্তু কেরিয়ারের সামারি হবে না, কারণ আপনার জাস্ট একটা জব, এখানে আপনার কেরিয়ার সামারি খুব একটা বেশি কিছু নাই। কেরিয়ার সামারিটা বেসিক্যালি হচ্ছে যাদের 4-5 বছরের এক্সপিরিয়েন্স বা যারা মোর দেন 3টা অর্গানাইজেশনে কাজ করছেন, সো বা 2টা অর্গানাইজেশনে কাজ করছেন, তাদের বেসিক্যালি একটা কেরিয়ার সামারি হয়, যে না আমি 1-2 বছর ধরে কাজ করতেছি, আমি 2 বছর হইলেও আমার আমার মানে আমি 2 বছরের কেরিয়ারে আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, বা আমি অনেকগুলো এরিয়াতে কাজ করতে পারি, বা অনেকগুলো এরিয়া আমি আমি অলরেডি মানে ক্যাপচার করে ফেলছি। হ্যাঁ, সো তখন আপনি আপনার এই জায়গাটায় কেরিয়ার সামারিটা দিবেন। কেরিয়ার সামারিটা বেসিক্যালি হচ্ছে ম্যাক্সিমাম 5 লাইন হবে। 5 লাইনের মধ্যে আপনার শর্ট অ্যাচিভমেন্ট গুলো, বা আপনি কোন কোন এরিয়াগুলোতে কাজ পারেন। ধরেন আপনি যদি বলি আমি একজন আমার এইচআর এর যে এরিয়াগুলা, এইচআর এর যে ফাংশন গুলো, এইচআর এর টোটাল ধরেন 12টা মেইন ফাংশন আছে, রাইট? সো 12টা ফাংশনের আমি এটা মেনশন করতে পারি যে কোন কোন ফাংশন গুলোতে আমি কাজ করছি। হ্যাঁ,
সো এই ফাংশনগুলো এখানে বেসিক্যালি নিয়ে আসতে হয়। আমি আরো ডিটেলস দেখাবো যখন আমি আরো এক্সাম্পল দেব। কেরিয়ার অবজেক্টিভ, এটা হচ্ছে বেসিক্যালি একদম ফ্রেশারদের জন্য বা যারা মিড লেভেল আছে তাদের জন্য, কারণ যারা এখনো তাদের কেরিয়ার গ্রো এর দিকে যাচ্ছে। সো অবজেক্টিভটা বেসিক্যালি হচ্ছে যে আপনি এক ম্যাক্সিমাম 2 লাইন, যে আপনি আপনার কেরিয়ারটা কোন দিকে আপনি নিতে চাচ্ছেন, কোন মানে বিশেষ করে এখানে থাকে হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা কোন জায়গায় বা আপনি কোন দিকে নিতে চাচ্ছেন। একজন নার্স, সে একজন নার্সিং ফিল্ডে তার কেরিয়ার লেভেল মানে তার কেরিয়ারটাকে নিয়ে যাবে, মেডিকেলিস্টের মেডিকেলের দিকে, বা একজন নিউট্রিশনিস্ট সে ওই দিকে, এইচআর এর দিকে। হ্যাঁ, এটা আসলে কেউ পড়ি না আমরা, এটা আসলে একদম ফ্রেশারদের জন্য। বাট যদি দিতে চান তাহলে আপনার একদম 2 লাইন, 2 লাইনে টু দ্য পয়েন্টে যে আপনার কেরিয়ার অবজেক্টিভটা কি বা আপনার গোলটা কি, আপনি কি ধরনের পজিশনে যেতে চাচ্ছেন, কোন এরিয়াতে আপনি কাজ করতে চাচ্ছেন, দ্যাটস ইট। এটা কিন্তু সিভির খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট না। আচ্ছা, এবার আমাকে বলেন সিভির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা? বাকিরা কি শুনতে ভাই পাচ্ছেন? এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা সবথেকে ইম্পর্টেন্ট, এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্স পার্ট। আর বাকিরা কেউ কি ভিডিও আজকে অন করবেন না, মানে অলরেডি কি ডিসাইড করে ফেলছেন? যারা ট্রাভেল করতেছেন বা পসিবল হচ্ছে না তাদের, তাদেরটা বাদ। আর বাকিরা কি ভিডিও অন করতে আপনার ইন্টারেস্টেড না? আজকে কি মানে শপথ করছেন ভিডিও অন করবেন না? মিজান ভাই করতে পারেন তো, মিজান ভাই করেন। চাহে তো সবাই করতে পারে। সো যাদের প্রবলেম তাদেরকে বাদে বলতেছি ইন্টারাকশন হওয়ার জন্য, বিকজ আমি স্ক্রিন দিকে তাকায় আছি, আমি শুধুমাত্র 2-3টা ছবি দেখতে পাচ্ছি, আর 2জন শুধুমাত্র আছেন অন, হ্যাঁ, আর কেউই অন না। বলেন সিভির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি কি, কয়টা? ক্যারিয়ার সামারি ভাইয়া, বলেন, যে ক্যারিয়ার যার মতো সামারি, করে, যে যার মতো করে বলেন, এখানে কোনো রাইট রং আনসার নাই। ক্যারিয়ার সামারি, টাইটেল, সবগুলো বলে ফেলেন, আমি এক তো, এক- এক একজন এক একটা করে বলেন সবগুলাই, হ্যাঁ। হ্যাঁ আমি দুটো বললাম, মিঠু ভাই বলেন। আচ্ছা, সিভি খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপিরিয়েন্স, রেফারেন্স এন্ড যে কোনো দুইটা টাইটেল পার্ট। বলেন, যে কোনো দুইটা পার্ট সবচাইতে ইম্পর্ট্যান্ট। এক্সপেরিয়েন্স। এডুকেশনাল, এডুকেশন আর এডুকেশনাল এক্সপিরিয়েন্স। রাইট। সো সিভির দুইটা পার্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা সবার আগে দেখি যে আপনার ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ডের পার্সন কিনা আপনি, এবং আপনার এক্সপিরিয়েন্স কোথায় আছে। সবার আগে চোখ পড়বে, মানে একটা সিভি সবার আগে ওইটা চোখ পড়বে কোথায় বলেন তো? এক্সপিরিয়েন্স এরিয়াতে, যে আপনার এক্সপিরিয়েন্স কোন এরিয়াতে আছে। ফর এক্সাম্পল, আমি যদি একজন লজিস্টিকের পার্সন নিতে চাই, আগে আমি দেখবো তার কারেন্ট পজিশনটা কি, লজিস্টিকে আছে নাকি। সো আমি যদি একজন আইটি ব্যাকগ্রাউন্ড নিতে চাই, আমি সবার আগে দেখবো যে সে কারেন্টলি কোন অর্গানাইজেশনে আছে বা তার পজিশনটা কি। আমি যদি একজন নিউট্রিশন নিতে চাই, আমি সবার আগে দেখবো তার কারেন্ট পজিশনটা, মানে কারেন্ট পজিশনটা কি। সেম, আমি যদি একজন এইচআর এর লোক নিতে চাই, সবার আগে দেখবো তার কারেন্ট পজিশন কি বা রিসেন্ট পজিশন কি। সো সিভি সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এক্সপিরিয়েন্স পার্ট, সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। সবকিছু আপনার ঠিক আছে, কিন্তু এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স পার্টটাতে কিছু নাই, কোনো লাভ আছে? জি না ভাইয়া, তাইলে ওই যারা ফ্রেশার একদম, তাদের ব্যাপারে কি হবে? এখানে ফ্রেশার কি আছে কেউ? এখানে জি ভাই মনে আমি হয় না আছি। কেউ আছে। ফ্রেশারদের সেটাই, ক্ষেত্রে এরকম। কখনোই ফ্রেশার বলতে কোনো কিছু হয় না পৃথিবীতে। আপনি, যারা ফ্রেশার তারা একটা ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স দেখাবে, যে তারা ভলেন্টিয়ার কোনো কাজ করছে। হ্যাঁ। সো একদম ফ্রেশার বলতে আসলে কিছু হয় না। ফ্রেশার সিভি দিলে আপনি ডাক পাবেন না। সো অ্যাটলিস্ট দেখাতে হবে আচ্ছা, যে আপনি কোথাও ইন্টার্নশিপ করছেন, হ্যাঁ, বা আপনি কোনো ভলেন্টিয়ারি কাজ করছেন। সো কিছু না কিছু তো আপনাকে জি থাকতে, জি আপনাকে দিতে হবে, তাই না? সো সিভিতে ফ্রেশ জি এক্স জি তারা রাখা যাবে না। যেমন আমার যেটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, মানে আমার যেটা ফার্স্ট সিভি ছিল, সেখানে আমার 2টা এক্সপিরিয়েন্স জি ছিল। আমি হচ্ছে এইচআর ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার, এবং হচ্ছে ইউনিভার্সিটির পার্মানেন্ট ভলান্টিয়ার। এবং এখানে কি কি কাজ হইতো, কি কি কাজ করছে, একদম জব ডেসক্রিপশন দিয়ে। আমার প্রথম সিভি 2 পেজের, মানে ইন্টারেস্টিংলি আমার প্রথম সিভিটাই হচ্ছে 2 পেজের, 1 পেজে করতে পারি নাই।
সো এই জন্যই কিন্তু জি ইন্টার্নশিপের জন্য ডাক পাইছে এডিসন গ্রুপ থেকে। সো এই জন্য বললাম যে ফ্রেশ কখনোই রাখা যাবে না, এটা ফ্রেশ সিবি কখনো কেউ রাখবে না। সিবিতে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য ফ্রেশার থাকা অবস্থাতেই আপনার ভলেন্টারি কাজ কাম অ্যাক্টিভ মানে কাজে থাকতে হবে এবং আপনাকে ইন্টার্নশিপ করতে হবে, সিবি ফ্রেশ রাখা যাবে না। আচ্ছা আচ্ছা। ওকে, এবার আসেন এক্সপিরিয়েন্স পার্ট নিয়ে কথা বলি আমরা। সো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি জি দেখতে ভাইয়া। পাচ্ছি। ওকে, এক্সপিরিয়েন্স পার্টটা হচ্ছে এগেইন এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট তাদের জন্য। সো এক্সপিরিয়েন্স পার্টটাতে আপনাদের সবার আগে দিতে হবে আপনার পজিশন, কোন পজিশনে আপনি আছেন, এবং সাথে একটা টাইম পিরিয়ড। মানে টাইম পিরিয়ডটা হবে মাস এবং ইয়ার। যেমন ফর এক্সাম্পল আমি হচ্ছে ধরেন এইচআর অ্যাসিস্ট্যান্ট, আমার টাইটেল থাকবে এইচআর অ্যাসিস্ট্যান্ট ব্রেকেটে আমি যে অর্গানাইজেশন, ধরেন আমি কাজ করতেছি এখন এবিসি অর্গানাইজেশনে। সো এবিসি অর্গানাইজেশনের কবে থেকে, জুলাই 2023 থেকে কন্টিনিউ টিল নাও, অথবা টিল ডেট বা কন্টিনিউ। আর ধরেন আমি আগে কাজ করছি এক্সওয়াইজেড কোম্পানিতে, তো এক্সওয়াইজেড কোম্পানিতে আমার পজিশন ছিল এইচআর অ্যাসোসিয়েট, সো বা নার্স বা নিউট্রিশনিস্ট। আমার সিভিতে থাকবে পজিশনের নাম, সাথে হচ্ছে মাস এবং ইয়ার, কোথায় কত পর্যন্ত। আমি আমার সিভিটা যখন ওপেন করব, আপনারা এই জিনিসগুলো জাস্ট থিওরিটা যা বুঝে নেন, তারপর আমি ডিটেইলসটা ওইখানে আপনি এক্সাম্পল সহকারে দেখতে পারবেন। সো আপনার প্রথমে পজিশনের নাম, তারপরে কোন অর্গানাইজেশন, তারপরে আপনার যেই জব রেসপন্সিবিলিটি পিরিয়ড। বা জব অ্যাচিভমেন্ট গুলো। ওকে, জব অ্যাচিভমেন্ট গুলো দিবেন। এখন জব অ্যাচিভমেন্ট কিভাবে দিবেন সেটা আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখাবো এক্সাম্পল দিয়ে। আচ্ছা, একটা অর্গানাইজেশনে যদি আপনারা একের অধিক পজিশনে কাজ করেন তখন কি হবে? ধরেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হয়ে গেলেন মেডিকেল সুপারভাইজার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার বা আইপিসি ফোকাল পারসন, তখন আপনি কি করবেন? তখন একটা পজিশনে হলেও ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনটা আলাদা করে লিখতে হবে, কারণ যে দুইটা আলাদা পজিশন, রাইট? সো একই পজিশনে, যেমন এখানে একজন আছেন রিমন ভাই। রিমন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমিও সেম প্রশ্নটা করতাম, আপনি নিজ থেকে বলে দিচ্ছেন। হ্যাঁ বলেন আপনি আপনি কি করবেন? আপনি তো একই একটা অর্গানাইজেশনে দুইটা হ্যাঁ পজিশন। হ্যাঁ, আমি আলাদা করে লিখছি। আমি আলাদা করে, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা, তারপরে একদম এখন যেটা রানিং আছে সেটা অফিসার, সেটা আলাদা করে আছে, এবং রেসপন্সিবিলিটি আলাদা করে দেওয়া আছে। এক্স্যাক্টলি। সো আচ্ছা, আপনার এখানে কি ডেট দেওয়া যাবে না? আপনি বলছেন যে মাস এবং হচ্ছে ইয়ার, আমি তো মনে করেন ডেট সহ লিখছি। মনে ডেট করেন সহ অগাস্ট। লিখতে পারেন, কোনো সমস্যা নাই, আচ্ছা আচ্ছা কিন্তু ডেটটা লেখাটা ম্যান্ডেটরি না। সো আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। আপনি চান হুম ডেট লিখে দিবেন, এটাতে কোনো অসুবিধা কিছু হুম নাই। হুম অনেক সময় যেটা হয় কি, মানে অনেকের ডেট মনে থাকে না, বা অনেক সময় অনেকের একটা গ্যাপ থাকে। কেউ ধরেন হচ্ছে হুম অগাস্টের 1 তারিখ জয়েন করছে, বাট তার আগে সে ধরেন জবটা ছেড়ে দিছে জুলাই মাসে, জুলাই মাসের 1 তারিখে। একটা মাসের একটা গ্যাপ থাকে, এটা হুম একটু হুম। ট্রিকি, একটা টেকনিক্যাল একটা পার্ট। সো আপনি যখন ডেট, যাদের গ্যাপ থাকবে তারা ডেট দিলে ওই 30 দিন বা 15 দিন 20 দিন একটা গ্যাপ চলে আসে। যদি আচ্ছা, আপনি ডেটটা এক্স্যাক্টলি, যাদের গ্যাপ নাই তাদের কোনো সমস্যা নাই, বাট যাদের গ্যাপ আছে গ্যাপ থাকে। তারা যদি আপনার ডেট দেয়, সেক্ষেত্রে একটা গ্যাপ মানে অবজার্ভ করা যাবে যে 15 দিন একটা গ্যাপ ছিল। হ্যাঁ, সো এটা টেকনিক্যালি আপনাকে দিতে হবে, তাইলে আর আপনার এই গ্যাপটা আর দেখা যাবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন যদি সেম অর্গানাইজেশন ভিন্ন মানে সেম পজিশন ভিন্ন অর্গানাইজেশন, কি করবেন? তখনও তো আলাদা করে লিখতে হবে। অবশ্যই। অর্গানাইজেশন, এরপর অর্গানাইজেশন যেহেতু ভিন্ন। এরপর আমি যেটা করব, যারা এখনো কথা বলে না তাদেরকে বাই নেম আমি ডাক দিব এখন, কারণ না ডাক দিলে তারা আসলে কথা বলবে না। কারণ আমাকে বুঝতে হবে সবাই আমরা ক্লাস মানে সেশনে আসি। আচ্ছা, আপনাদের মোস্ট রিসেন্ট যে এক্সপিরিয়েন্স, একদম মোস্ট রিসেন্ট কারেন্ট যেটা কাজ করতেছেন, সেটা কি সবার আগে আসবে না সেটা সবার পরে যাবে? বলেন তো, কোন সিরিজে আপনি সিভি মানে এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করবেন? এটা সবার প্রথমে আগে আসবে, যেটা রানিং আছে রানিংটা আগে আসবে। এটা সবার আগে। এক্স্যাক্টলি। সো একদম মোস্ট রিসেন্ট যে যে এক্সপিরিয়েন্সটা সেটা সবার আগে আসবে।
আচ্ছা, যদি খুব অল্প দিনের কোনো এক্সপিরিয়েন্স হয়, ধরেন আপনার অন্যান্য পজিশনগুলো সবই অনেক বেশি দিনে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 15 দিন বা 20 দিন এক্সপিরিয়েন্স সিভিতে অ্যাড করা উচিত? হ্যাঁ, কেন? এক্সপ্লেন করেন। ফ্রেশারদের কারণ জন্য এটলিস্ট অ্যাটলিস্ট কিছু একটা থাকলো, খালি না দিয়ে যতদিন আছে দিয়ে দিলেন। এটা হচ্ছে ফ্রেশারদের ক্ষেত্রে আমি মানবো, বাট আপনার ক্ষেত্রে বা যার 4 বা 5 বছর না না এক্সপিরিয়েন্স না 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 তার ক্ষেত্রে কি দেওয়া উচিত? না 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 ভাইয়া, কেন দেওয়া উচিত না? কারণ অলরেডি ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে 15-20 দিনের তো দেওয়া দরকার না, অ্যাটলিস্ট 6 মাস দেওয়া হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। দেওয়া উচিত। 1 মাসের মানে এর একদম সাথে একদম সিভি যারা লং হয়ে যাবে। যারা ফ্রেশার তাদের হ্যাঁ, জন্য দেওয়া দেওয়া, উচিত বলে মনে করি আমি। যারা ফ্রেশার তারা ডেফিনেটলি দিবে, কিন্তু যারা ফ্রেশার না, যারা অলরেডি কাজ করতেছে, ওদের দেওয়ার মানে less than 1 month এক্সপিরিয়েন্স দেওয়ার কোনো দরকার এই জন্য নাই, কারণ এতে আপনি প্রশ্নবিদ্ধ হবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার আবার রেফারেন্স চেক যাবে। এখন কোন অর্গানাইজেশন আপনি 1 মাস 15 দিন কাজ করে চলে আসছেন, হ্যাঁ, তো নিশ্চয়ই ওইখানে আপনার কালচার ভালো লাগে নাই বা কোনো এক বেটার অপরচুনিটি পাইছেন চলে আসছেন, তখন আইএনজি গুলোতে যখন রেফারেন্স চেকের জন্য পাঠাবে, ওইখান থেকে তো আপনার কারোর এই 10-15 দিন বা 1 মাস তো কারোর সাথে সখ্যতা তৈরি হয় নাই, তখন আপনার রেফারেন্স তারা দিতে চাইবে না। সো 1 মাসের এক্সপিরিয়েন্স দিতে পারবেন যদি ফ্রেশার থাকেন, যদি ফ্রেশার না থাকেন দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে। জি ভাইয়া, বুঝছি। তো একটা প্রশ্ন গট ইট ছিল, ভাই। হ্যাঁ, শিওর। বলছে যদি আমি রানিং মনে করেন 1 মাস বা 20 দিন আসছি, তো আমি লাস্ট জিজ্ঞেস করে যে কোথায় কাজ করছো লাস্ট, যেখানে আমি যাব সেখানে যে রেফারেন্স চাই যে লাস্ট কোথায় কাজ করছো, সেটা আমি কি বলবো? মানে আপনি বলতেছেন আপনি 20 দিন কাজ করে অন্য জায়গায় আপনি অ্যাপ্লাই করছেন, তাই তো? হ্যাঁ, মনে করেন আমি এমএসএফ আছি, তো আমি ওই টিডিএসসি গেলাম, তো আমি এখানে 20 দিন কাজ করছি, তো আমি ওখান থেকে জিজ্ঞেস করবো যে আমি লাস্ট কোথায় কাজ করছি, তখন আমি কি বলবো? আচ্ছা, এটা খুবই টেকনিক্যাল। আপনি একটা জায়গায় এমএসএফ এ আসেন, আজকে 20 দিন ধরে কাজ করতেছেন, সবার আগে আপনাকে প্রশ্ন করবে যে আপনি যে এমএসএফ এ জয়েন করছেন 20 দিন এখনো হয় নাই, আপনি কেন চলে আসতে চাচ্ছেন? আপনি কি আনসার দিবেন? আমার পছন্দের অর্গানাইজেশন টিডিএস, এই জন্য আমি এটাকে পছন্দ করি, এটা আমার ড্রিম, এই জন্য আমি এখানে আসতে চাই। আচ্ছা, এটা খুবই ডিপ্লোম্যাটিক এবং খুবই টেকনিক্যাল হওয়া উচিত। সো 20 দিন এটা আসলে এরকম হয় না, কারণ টেকনিক্যালি কখনো হয় না। আপনি আপনি কখনো 20 দিন পরে মানে 20 দিন পরে আপনি কখনো এই সুযোগটা পাবেন না, কারণ হয় কি, এই জিনিসগুলো মানে খুবই রেয়ার হয়। আপনি এমএস এবং টিডিসি এর এক্সপিরিয়েন্স এক্সাম্পল দিচ্ছেন তো, খুব রেয়ার হবে। হ্যাঁ, ফ্রেশারদের ক্ষেত্রে ঠিক আছে, নর্মালি যদি আপনার বেশি দিন এক্সপিরিয়েন্স থাকে, যদি জিজ্ঞেস করে তখন আপনার কিছু করার নাই, দিতে হবে। কিন্তু যখন আপনি 20 দিনের এক্সপিরিয়েন্স দেখাবেন এমএসএফ এর, আপনি এমএসএফ কে আপনার টিডিএস থেকে যখন রেফারেন্স চেকের জন্য চাইবে, তখন কি আপনার রেফারেন্স চেক তারা ভালো দিবে বা দিবে রেফারেন্স চেক? যদি মনে হয় কনফিডেন্ট দিবে, দেন ইউ ক্যান অ্যাড। যদি মনে হয় দিবে না, তাহলে 20 দিনের জন্য এই অর্গানাইজেশনটাকে আপনার সিভিতে অ্যাড করার বা এনক্লোজ করার দরকার মনে করি না আমি। আর যদি মনে হয় যে প্রয়োজন, তারা জানতে চাচ্ছে, আপনি ইন্টারভিউ বোর্ডে বলে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন, কিন্তু এই 20 দিনের এক্সপিরিয়েন্সটা আপনার সিভিতে কোনো ভ্যালু অ্যাড করবে না, উল্টা এটা আরো নেগেটিভ দেখাবে, হ্যাঁ, যে 20 দিন কাজ করে চলে গেছে। এগুলো আচ্ছা খুব, নাইম ভাই, আমরা কতদিন হলে অ্যাড করাটা উচিত না, আর মানে সর্বোচ্চ কতদিন হলে অ্যাড করাটা উচিত, আর খুব কম সময়ের মধ্যে কম সময়ের এক্সপিরিয়েন্স গুলো যদি আমরা এখানে অ্যাড করি, সেটা মানে কিভাবে নেগেটিভ ইফেক্ট পড়তে পারে, আচ্ছা, সেটা নেগেটিভলি নিবে কিনা? প্রথমত হচ্ছে যারা ফ্রেশার, যাদের এক্সপিরিয়েন্স কম, তাদের জন্য 1 মাস এক্সপিরিয়েন্স অনেক, যে অ্যাটলিস্ট সে কোথাও কাজ করছে, সে ওইখানে কাজ করা অবস্থায় অ্যাপ্লাই করছে, সেটা একটা বিষয়। আর আপনি কোনো জায়গায় কাজ করছেন 1 মাস, মানে আগের ধরেন, আপনি এর আগে আপনি ধরেন যে 4টা অর্গানাইজেশনে কাজ করছে, তো এর মধ্যে একটা অর্গানাইজেশনে সে হচ্ছে 1 মাস পরে সে চলে আসছে, সো বা 1 মাসের কম সময়, তো ওইটা যদি আপনি সিভিতে দিয়ে রাখেন, তাহলে ওইখানে তো আপনার রেফারেন্স চেকের একটা ইস্যু যাবে, তাই না? যদি আপনার একদম ইমিডিয়েট হয়, তো 1 মাস কাজ করে আসছেন, ওইখান থেকে তো আপনার রেফারেন্স চেকটা খুব ভালো দিতে নাও পারে, বা রেফারেন্স চেক অন টাইম মতো দিতে নাও পারে, যদি আপনার কেউ না থাকে পরিচিত ওইখানে, বা যদি ওইরকম সব কথা গড়ে না ওঠে। ফ্রেশারদের ক্ষেত্রে একটা জিনিস, আর ফ্রেশার ছাড়া আরেকটা জিনিস। কারণ সাধারণত যখন আপনি জয়েন করবেন কোনো অর্গানাইজেশনে, এরকম খুব কম হয়েছে যে প্রথম 1 মাসের মধ্যে বা 20 দিনের মধ্যেই সে চলে যাচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স খুব কম হয়েছে। 1 মাস, 2 মাস, 3 মাস পরে চলে যায়, বাট একদম 20 দিনের মধ্যেই বা less than 1 month-এর মধ্যে চলে যাচ্ছে, এরকম এক্সপিরিয়েন্স কম, খুবই কম। আচ্ছা, এখানে আপনাদের তো এরকম কোনো সিচুয়েশন নাই বা কেস নাই? আপনাদের থাকলে এটা নিয়ে আরো ডিসকাশন করি। এরকম আপনাদের কেউ আছে আমার যারা
আমার হচ্ছে ভাইয়া একদম মিনিমাম যেটা আছে একটা, সেটা হচ্ছে 3 মাস। ওটা আমি অ্যাড করি সব জায়গায়, 3 মাস তো কোনো 3 মাস প্রবলেম নেই। ডেফিনেটলি অ্যাড করবেন। 3 মাস অ্যাড না করলে আপনাকে বলা হবে যে 3 মাস আপনি জব ছাড়া ছিলেন কেন। রাইট রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে। ইভেন আরো একটা ট্রিক্স আপনাদেরকে বলি, যাদের কেরিয়ার গ্যাপ থাকে, যদি আপনাদের কেরিয়ার, এগুলো কিন্তু কিছু কিছু ট্রিক্স, যেহেতু আপনারা মানে এটা যেহেতু মানে একটা ফ্রি সেশন না, সো এইখানে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স দেবো, যে ট্রিক্স গুলো আমি অত অন্য কোথাও দিব না, এবং এই ট্রিক্স গুলো কিন্তু আপনার কারোর সাথে শেয়ার করবেন না। কিন্তু সমস্যা হচ্ছে বাঙালিদেরকে বললে এগুলো তারা সবার সাথে আরো শেয়ার করে। শেয়ার করলে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রেফারেন্স দিতে হবে আপনার। কট খাবেন আপনি যদি কোনো সমস্যা হয়। যাদের সিভিতে কেরিয়ার গ্যাপ আছে তাদেরকে একটা ট্রিক্স দেই। ট্রিক্সটা দুই রকম। একটা হচ্ছে যে কোথাও বসে না থেকে কোনো এক জায়গায় কাজ কাজ করতে থাকবেন। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যদি আমি ইনডিরেক্টলি বুঝাই, যে কোনো একটা জায়গায় যেখানে এক্সপিরিয়েন্স, মানে আপনি 1 বছর বেকার আছেন, 1 বছর বেকার না দেখায়া আপনি একটা ছোট্ট অর্গানাইজেশনে দেখাবেন কাজ করতেছেন। বেটার হচ্ছে কাজ করা। কাজ না করেন যে না আমি কাজ করি না। যারা ধরেন মেডিকেল পার্সন আছেন, বা জানেন তো অনেকগুলো প্রাইভেট হসপিটাল আছে যেখানে আপনার ডক্টর পরিচিত আছে বা ম্যানেজমেন্ট পরিচিত আছে, হ্যাঁ, ওইখানে আসা যাওয়া আপনার আছে, আপনাকে মানে কাজ করছেন, সো ট্রাই করবেন সিভিতে গ্যাপ না রাখার জন্য। দেখাবেন যে আমি এই জায়গায় অ্যাটলিস্ট আসি। তাহলে যেটা হবে কি, আপনার ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে। এটা কিন্তু একটা একদম মানে এটা একটা ডিপ্লোম্যাটিক ট্রিক আপনাকে বললাম আমি। তো এই ট্রিক নিয়ে কি এখানে কারো কোনো প্রশ্ন আছে? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, প্রফেশনালি সিভিতে গ্যাপ রাখা উচিত না। ভাই আমার চাকরি না, আমি কি করব? আমি বলবো আপনাকে, আপনি কোনো একটা জায়গায় জাস্ট দেখান যে আপনি কাজ করতেছেন, আপনি কোনো জায়গায় কাজ করেন। অর্গানাইজেশন খুব ছোট হোক, স্যালারি খুব কম হোক, অ্যাটলিস্ট কাজ করেন। আশা করি বাকিটা বুঝছেন। আমি আপনাকে বলবো না আপনি ফেক দেন, এটা আমি এজ এ এইচআর প্রফেশনাল বলবো না। সো আমি আপনাকে বলবো যে কোনো একটা জায়গায় ছোটখাটো হলেও কাজ করেন। কারণ আমি আপনাকে এখন বলে দিলাম। ভাইয়া, হ্যালো। ভাইয়া আমার একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া আমি তাহলে কি করব? আমি তো বেবির জন্য 2 বছর থেকে জব করতে পারতেছি না, আচ্ছা, তাহলে? আপনার আপনার কিন্তু একটা ভ্যালিড রিজন অলরেডি আছে, তাই না? যে আপনার বেবি ছোট ছিল, আপনি ক্যারিয়ার ব্রেক নিছেন, জি। সো দ্যাটস ডিফারেন্ট কেস। এটা আপনি বলতে পারবেন। আচ্ছা আচ্ছা। জি জি। আর কারো কোনো আচ্ছা। প্রশ্ন আছে? ভাইয়া আমার একটা প্রশ্ন আর কি, মানে একটা জব থেকে আরেকটা জবে সুইচ করার সময় এটা সর্বোচ্চ কতদিন ব্রেক হইতে পারে, মানে আইডিয়াল আদর্শ মান এটা যেটা আর কি। এটা এটা কোনো যে আদর্শ কোনো ইয়া নাই। এটা আদর্শ কোনো এরকম কোনো ইয়া নাই। মানে চেষ্টা করবেন 1 মাসের মধ্যে। 10-15 দিন। না চলবে, হ্যাঁ। 1 মাস, মানে 1 মাস চেষ্টা করবেন। 1 মাসের মধ্যে যদি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। যে ট্রিক্সটা আমি বললাম না রিমন ভাইকে, যে আপনি এক্সাক্ট ডেটটা বলা দরকার নাই। ধরেন আপনি জুলাইয়ের 15 তারিখে আপনি জবটা ছেড়ে দিয়েছেন, আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করছেন অগাস্টের 1 তারিখে বা 15 তারিখে, বা মানে ওই সেম মাসের মধ্যে, ধরেন জুলাইয়ে ছাড়ছেন, জুলাইয়ের 1 তারিখে যদি ছেড়ে দেন, বা অগাস্টে যদি 31 তারিখে হুম, জয়েন করেন, তাও কিন্তু ট্রিক্সটা কি, এখানে কিন্তু জি। প্রায় অলমোস্ট 2 মাস একটা গ্যাপ থাকে। ধরেন জুলাই মাসের 1 তারিখে হুম, ছাড়ছেন, অগাস্টের এক হুম, হুম, অগাস্টের 1 তারিখে আপনি জয়েন করছেন, অলরেডি অলমোস্ট 2 মাসের একটা গ্যাপ। কিন্তু যদি দুই আপনি মাস জুলাই এবং অগাস্ট দেন, ডেটটা যদি আপনি মেনশন না করেন, তাহলে 2 মাসের গ্যাপটা কিন্তু টেকনিক্যালি হ্যাঁ, ধরতে হ্যাঁ, পারবে না এইচআর। হয়তো বা টেকনিক্যালি পরবর্তীতে ধরতে সার্টিফিকেট পারবে। জয়েন করার সময় ধরতে পারবে, তখন আর কিছু করার নাই। কারণ তখন আপনি ওকে। তো সিভি দিচ্ছেন না যে মাসটা দিচ্ছেন, আপনাকে তো এক্সাক্ট ডেট দিতে বলে নাই। বাট কাহিনী হচ্ছে, বিডি জবসে কিন্তু অনেক সময় আপনার ডেট চাইবে, অনেক সময় বিডি জবসে ডেট চাইবে যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত। বেড়ে চলছে কারণ ডেট বিডি চাই। জবসের ডেটটা এক্স্যাক্টলি কাউন্ট করা হয়। আমি এখন যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে কাস্টমাইজ সিভির জন্য। কারণ এখন মোস্ট অফ দ্য কাস্টমাইজ। নেই, কাস্টমাইজ সিভি অ্যাপ্লাই করতে হয়, বিভিন্ন লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, সো ওই যা, এবং এবং আরো মজার বিষয় হচ্ছে, আপনি যদি ব্রেকে অ্যাপ্লাই করেন বা অন্যান্য আইএনজিতে অ্যাপ্লাই করেন, ওরা কিন্তু আপনার স্পেসিফিক ডেট চায় না, ওই সিভিতে মাসটা দেখায় কোন মাস আপনি হয়তোবা দিচ্ছেন, ডেট এক্সাক্ট ডেট দিচ্ছেন, কিন্তু সিভিতে প্রোফাইল দেখবেন, প্রোফাইলে মাস দেখায়। সো এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা নাইম ভাই, আহ, আপনি বলছেন যে ওই যে গ্যাপ না রাখতে, একটা জব চলে যাওয়ার পরে মধ্যে যদি কোনো কারণে যদি জব না পাই তাহলে গ্যাপ না রাখতে সিভিতে। এক্ষেত্রে আমি অনেকের কাছ থেকে শুনছি এবং অনেকে দেখছি হচ্ছে কি, কোন একটা জবে রানিং থাকা অবস্থায় অনেকগুলো অ্যাপ্লাই করছে কিন্তু ডাক পায় না। আবার কোনো কারণে জব নাই, ওই সময় বেশ কয়েকটা জবে অ্যাপ্লাই করেও কোনো ইয়া পাইছে, ডাক পাইছে। এটা কি এমন হয় যে কি ওই
যাদের হচ্ছে যে অর্গানাইজেশনে একটু ইনস্ট্যান্ট দরকার, লোক দরকার, তখন সেক্ষেত্রে কি যারা গ্যাপ আছে ওদেরকে বেশিরভাগ একটু প্রায়োরিটি দেওয়া হয় এরকম, না হয় রানিং থাকা অবস্থায় ডাক পায় না, গ্যাপ থাকা অবস্থায় কি পায়, ডাক পায়, আচ্ছা, এরকম কি হয় কিনা? রাইট, খুব ভালো একটা পয়েন্ট আমার বলছেন। প্রশ্নটা কি বুঝছি? হ্যাঁ, আমি যদি বলতে পারছি প্রশ্নটা কিনা? ক্লিয়ার, প্রশ্নটা খুবই ক্লিয়ার এবং খুব চমৎকার প্রশ্ন করছেন। আমি কি বলছি আপনাকে, খুব বেশি দিনের গ্যাপ যারা, সে বেশি দিনের গ্যাপ কিন্তু প্রবলেম। হ্যাঁ, এনজিও কনটেক্সটের ক্ষেত্রে যারা ইমিডিয়েটলি কিছু কিছু পজিশন থাকে, ফর এক্সাম্পল ধরেন এইচআর পারসন, বা অনেক সময় আইটি, বা অনেক সময় লজিস্টিক, যখন অর্গানাইজেশনের নিড থাকে যে আমার ইমিডিয়েটলি পজিশনটা ফিল আপ করতে হবে, তখন তারা কিন্তু ওই গ্যাপ সিবি থেকে ডাকে ডাকে নিয়ে আসে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কিন্তু বেশি দিনের গ্যাপ থাকলে আবার সমস্যা হচ্ছে বেশি দিন তার গ্যাপ কেন। যেমন আমরা প্রায় সময় যখন সিবি দেখি তার 1 বছর 1.5 বছর, মানে 1 বছরের উপরে তার গ্যাপ, সে কোথাও কাজ করতেছে না, তখন কিন্তু আমাদের মনে একটা মানে একটা প্রশ্ন তৈরি হয়, গ্যাপ কেন, তার কোনো ইস্যু আছে কিনা। কারণ অনেক সময় আপনার যদি কোনো স্টাফের যদি কোনো মানে কোন স্টাফ যদি টার্মিনেট হয়, তার কিন্তু কোনো জায়গায় আর চাকরি পাচ্ছে না, সে তার রেফারেন্স জায়গায় সে আটকায় যাচ্ছে, তাই না? তো তখন কিন্তু একটা গ্যাপ তৈরি হবে, এবং তখন এইচআর এর বা যারা শর্টলিস্ট করবে তাদের মনে একটা ধারণা তৈরি হতে পারে তার গ্যাপটা কেন। সো ইট ডিপেন্ডস অন পজিশন, ডিপেন্ডস অন সিচুয়েশন। ট্রাস্ট মি, আপনি যেমন, আচ্ছা আপনি আপনি বা আপনারা, আমরা কেউ কি চাই যে আমরা একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে গ্যাপ থাকুক? কখনো কিন্তু আমরা চাই। অবশ্যই কেউ চায় না। হ্যাঁ। এক্স্যাক্টলি। সো বেশি দিন গ্যাপ, এটা কিন্তু আপনাকে ডেফিনেটলি প্রশ্ন করবে কেন আপনি জবে নাই। ইভেন আপনি যদি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ্লাই করেন বা বিভিন্ন আইএনজিওতে অ্যাপ্লাই করেন, যদি কেরিয়ার গ্যাপ থাকে, আপনাকে একটা অপশনে থাকে যে যদি কেরিয়ার গ্যাপ থাকে মেনশন করার জন্য কেন কেরিয়ার গ্যাপ। ক্লিয়ার? Right. এনি আচ্ছা ভাই, টাইম ইজ অনলি 2 minutes is remaining. সমস্যা নেই, আমরা আবার সেম লিঙ্কে জয়েন করবো, এখন আর কোনো ব্রেক হবে না, আমরা সেম লিঙ্কে জয়েন করব। সো ডিসকাশন টপিক বা Okay. দা ওয়ে আমরা আলোচনা করতেছি বা সেশনে যেভাবে যাচ্ছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে ফ্রুটফুল হচ্ছে কিনা? যারা কথা বলেন না তারা কিছু একটা ভাই, বলেন। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই। কোয়েশ্চেনটা আমরা হচ্ছে ইয়াতে মানে নতুন করে লিখে জয়েন হ্যালো। করার পরে করি, আদারওয়াইজ হঠাৎ করে আপনি প্রশ্ন করতে করতে কেটে যাবে। ওকে। জাস্ট আমি জানতে চাচ্ছি যারা জয়েন করে বসে আছেন, সারোয়ার আজম ভাই কোনো কথা বলতেছেন না একবারও, হ্যাঁ। সো কি মনে হচ্ছে, সেশনটা কি ফ্রুটফুল হচ্ছে? ভাই আনমিউট করছেন, বলেন। আপনি কিছু বলতে চাচ্ছেন ভাই, কিন্তু আবার চলে গেছেন। ওকে, তো অন্যদের কি মনে হচ্ছে? আর 40 সেকেন্ডের মতো আছে। হ্যাঁ, very good ভাইয়া। তো তার মানে সেশনটা ফ্রুটফুল ওদের কাছে হচ্ছে না, যার জন্য সবাই চুপ। না না না, হচ্ছে। না, আপনারা তো ঠিক আছে ভাই, আছেন ভিডিও অন করা প্লাস হচ্ছে কথা বলতেছেন, বাট যাদের ভিডিও অফ বা যারা কোনো কথাই বলতেছে না, তো তাদের কাছ থেকে তো ফিডব্যাক নেওয়াটা জরুরি ছিল। আচ্ছা, আমরা আবার রিজয়েন করি, রিজয়েন করে দেন হচ্ছে যারা কথা বলেন নাই, এরকম দু একজন কথা বলে বলবেন যে, বা যদি কথা না বলেন আমি ওয়ান টন জিজ্ঞেস করবো আপনাকে, এতক্ষণ আমরা কি শিখছি। তো তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, আমি জিজ্ঞেস করা মানে আপনাকে প্রশ্ন করব, একদম পরীক্ষা নিব, হ্যাঁ। সো এর চাইতে বেটার হচ্ছে আপনি নিজে বলবেন যে আপনার আসলে কি মনে হয় যে কি শিখছেন, বা সেশনটা কি মনে হচ্ছে, ফ্রুটফুল হচ্ছে কিনা, বা যা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী যাচ্ছে কিনা।